নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছে নাকি আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমি বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করব, এ বাংলায় সবুজ সাথী নিয়ে হচ্ছেটা কি? কারণ নদিয়ায় সবুজ সাথী পাওয়ার পর আরো খরচ করতে হচ্ছে, গ্যাটের করি খরচ করতে হচ্ছে 500 টাকা। তার থেকে ভালো 200 থেকে 250 টাকায় বিক্রি করে দেওয়া, এটা মনে করছেন যারা পাচ্ছেন তারা। কিন্তু কেন এই ছবি উঠে এলো? সেই প্রশ্নের উত্তরটা আপনাকে জানতে হলে 2015 সাল পর্যন্ত যেতে হবে। যখন থেকে প্রকল্প শুরু হয়েছে তখন থেকে এই অভিযোগে উঠে আসছে যে সবুজ সাথীতে সাইকেল পাওয়া যাচ্ছে, কিন্তু তা ব্যবহার করার জন্য আরো 500 থেকে 600 টাকা খরচ করতে হচ্ছে মিনিমাম। অর্থাৎ খুব কম 500 থেকে 600 টাকা খরচ করতে হচ্ছে, আরো বেশি খরচ করতে হচ্ছে একটি সাইকেলে। স্বভাবতই প্রশ্ন উঠছে, প্রকল্প তো মানুষ পাচ্ছেন, কিন্তু এই প্রকল্পের নামে যারা থাকছেন, যারা মাঝে পুরো খেলাটা খেলে দিচ্ছেন, তাদের কবে শাস্তি হবে? তারা কি করছেন? তাদের জন্য সাধারণ মানুষকে কেন ফল ভোগ করতে হচ্ছে? সেই প্রশ্নটা করব। যারা রয়েছেন তাদেরকে অবশ্যই প্রশ্নটা করব, কিন্তু প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী পড়ুয়াদের স্কুলমুখী করতে 2015 থেকে সবুজ সাথী প্রকল্পের উদ্যোগ নেয় রাজ্য। কিন্তু রাজ্যের সেই প্রকল্পই কার্যত মুখ থুবড়ে পড়েছে নদিয়াতে। 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল। সাইকেলের মান খারাপ হওয়ায় তা চালানোর অযোগ্য হয়ে উঠেছে, এমনই অভিযোগ। গ্যাটের করে খরচ করে নতুন সাইকেল সারাতে হচ্ছে, তাই নষ্ট হওয়া সাইকেল জলের দরে বিক্রি করে দিচ্ছেন অনেকে। অরিজিনাল কুমা টায়ার টিউব সবই খারাপ, রিংও নরম, যার জন্যই সাইকেলগুলো গ্রামে নিজেই ছেলেবেলে চড়তে পারে না, পড়ে থাকে বাড়িতে। হয়তো দেখা যাচ্ছে আপনার অনেক গরিব মানুষ থাকতে পারে, একটা টায়ার কিনতে হলে এখন 300 টাকা, একটা টিউব 150 টাকা, একটা রিং লাগাতে গেলেও 500 টাকা লাগে। যার জন্য সাইকেলগুলো গ্রাম থেকে বেশি ভ্যালু ওরা ছেলেবেলে বলে চড়া যায় না, কিছু না। প্রকল্পের মধ্যে পরিকল্পনার অভাব আছে। যাদের প্রকৃত দরকার তারা বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। 300 টাকায় বিক্রি হয়, এর মাধ্যমে বোঝা যায় যে এই প্রকল্পের গুরুত্ব আসলে কতটা। কিন্তু এর মধ্যে প্ল্যানিং এর অভাব আছে। সবাইকে সুযোগ দিতে গিয়ে যাদের প্রকৃত দরকার তারা বঞ্চিত হচ্ছে। তারা কোয়ালিটি প্রোডাক্ট যেরকম তাদের পাওয়া উচিত ছিল, কোয়ালিটি সাইকেল পাওয়া উচিত ছিল, তারা পাচ্ছে না। ফলে সেই সাইকেল নেওয়ার সাথে সাথে অনেকেরই খারাপ হয়ে যাচ্ছে, পকেট থেকে পয়সা খরচ করতে হচ্ছে সাইকেল ঠিক করার জন্য। আর কিছুদিন পরে সেই সাইকেল নিয়ে এত বিরক্তিকর অবস্থা হচ্ছে তারা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। নদিয়া জুড়ে সবুজ সাথীর সাইকেল বিক্রির কথা স্বীকার করেছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গোপাল ঘোষ। মানুষ সেই সাইকেল 200, 500, 100 এরকম টাকার বিনিময়ে বিক্রি করছে। তাদের কাছে বিভিন্নভাবে আমরা যখন জিজ্ঞাসা করছি, বলছে আমার সাইকেল আছে, আমার মানে অপ্রয়োজনীয়, এটা দরকার নেই, সেই জন্য বেচছি। এটা আমাদের দেখা উচিত, এবং যাতে এই সুবিধাবাদী লোকগুলো সাইকেল থেকে বঞ্চিত হয় সেরকম একটা পদক্ষেপ নেওয়া উচিত। 2015 সালে সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের বিদ্যালয়মুখী করে তোলার উদ্দেশ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া শুরু হয়। প্রকল্পের সূচনা 2015 সাল। লক্ষ্য পড়ুয়াদের বিদ্যালয়মুখী করা। 2015 থেকে সাইকেল পেয়েছে 91.88 লক্ষ পড়ুয়া। সপ্তম দফায় 1 কোটি পড়ুয়াকে সাইকেল দেওয়ার কথা। কোটি কোটি টাকা খরচ করে সরকারি প্রকল্পের এভাবে মুখ থুবড়ে পড়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। প্রকৃত প্রয়োজনীয়দের বঞ্চিত করে কেন সকল পড়ুয়াকে এর আওতায় আনা হয়েছে তা নিয়েও প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কোটি কোটি টাকা খরচ করে এই প্রকল্প করা হচ্ছে, কিন্তু লাভটা কি হচ্ছে? কারণ সেই 1000 টাকা, 1500 টাকা, 500 টাকা খরচ করতে হচ্ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের, প্রান্তিক মানুষদের। স্বভাবতই প্রশ্নটা উঠছে, এর দায় কার, দায়বদ্ধতা কার? যারা রয়েছেন আমি পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন সায়ন রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সাবির রয়েছেন, এবং আমার সঙ্গে রিতম রয়েছেন। আমি সাবিরকে দিয়ে শুরু করবো। সাবির, একটা কথা বলো, লাভটা কি হচ্ছে? প্রকল্প করেছেন মুখ্যমন্ত্রী, স্বপ্নের প্রকল্প, ভালোবাসার প্রকল্প, সব হলো, কিন্তু এই কোটি কোটি টাকা খরচ করে প্রকল্প হলো,
তারপর লাভটা কি হলো? যে সাইকেলটা পাচ্ছেন তাকে আরো গ্যাঁটের করে খরচ করতে হচ্ছে। লাভটা গ্রাম বাংলার মানুষকে গিয়ে জিজ্ঞেস করুন, করেছি তো জিজ্ঞাসা। তারা উত্তরটা দিয়ে দেবে। গ্রাম বাংলার মানুষ হাজার হাজার মানুষ, হাজার হাজার ছেলে মেয়েরা এর লাভ পেয়েছে। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল মমতা ব্যানার্জি, যেটা গ্রাম বাংলার মানুষেরা পেয়েছে, লাভ করেছে। আর এখন কারা নষ্ট করছে, কারা দেখতে পাচ্ছে আমি জানি না। এসব যারা ভুলভাল খবর, আমি না, না, ভুলভাল খবর কি পরিষ্কার পরিষ্কার। পরিষ্কার বলছি, সাইকেলটা সবাই পেয়েছে। কংগ্রেস পেয়েছে, তৃণমূল পেয়েছে, বিজেপি পেয়েছে, অস্বীকার কেউ করছে না সেটা। সবাই পেয়েছে। তো এখন কিছু লোক যদি সাইকেলকে যদি বিক্রি করবে, সে মিডিয়াকে বা কাউকে ডেকে বিক্রি করবে। না 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 না। তো নদিয়া জুড়ে আমাদের রিপোর্টার, আমাদের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, আমাদের রিপোর্টার, আমাদের জার্নালিস্ট, তিনি ছবি তুলে ধরেছেন। পলাশ সেই ছবি তুলে ধরেছে। সেখানে পরিষ্কার একের পর এক সাইকেল বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা। সাবির, এটাই তো প্রশ্ন, 200 থেকে 250 টাকা বিক্রি হয়ে গেছে। আমি শোনাবো যে সাইকেল বিক্রি করছেন তিনি কেন করছেন। তুমি শুনবে দর্শকদের শুনবো সেই বক্তব্য যেখানে তিনি বলছেন কি কারণে সাইকেলটা বিক্রি করতে হচ্ছে। শুনুন। একটা টায়ার কিনতে হলে এখন 300 টাকা, একটা টিউব 150 টাকা, একটা রিং লাগাতে গেলেও 500 টাকা লাগে। যার জন্য সাইকেলগুলো গ্রাম থেকে বেশি ভ্যালু ওরা সেইগুলি বলে চলা যায় না, কিছু না, একেবারে কুমা। আপনার কত দামে কেনেন ছোট? ওই 200 টাকা 150 টাকা এরম দামে কিনি আমরা। 200 টাকা। কেন 200 টাকা কেন বিক্রি হবে সাইকেলটা? 200 টাকায় সাইকেল কোনো কিছুই নেই, সব ভেঙে গেছে, রিং তাল হয়ে গিয়েছে। ভাঙড়ি? হ্যাঁ, ভাঙড়ি। আচ্ছা, এটা আপনি নিয়ে গিয়ে কত টাকায় বিক্রি করবেন? ওই 10-20 টাকায় বিক্রি করবো খুলছে। আমার একটাই প্রশ্ন সাবিরের কাছে, প্রকল্পে মাথা পিছু যে টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার, সেই টাকায় যদি সাইকেল কেনা হয়, ভালো সাইকেল হয়, সেটা তোমরাও বলছো, তোমরাও প্রচার করছো। ভোট প্রচারে সবুজ সাথী, স্বাস্থ্য সাথী বারবার আসে, কিন্তু এখানেই প্রশ্ন, সেই টাকাগুলো যাচ্ছে কোথায় সাবির? ভালো সাইকেল পেয়েছে সবাই, ভালো সাইকেল ব্যবহার করেছে এই সবাই। তো সাইকেল ব্যবহার করেছে, 200 টাকা 250 টাকা 500 টাকা খরচ করছে। আমি যদি একটা পার্সোনাল সাইকেল কিনি, আমি ম্যাক্সিমাম কত বছর ইউজ করবো? 3 বছর। এই সাইকেলগুলো যারা সরকারি প্রকল্প থেকে যারা সাইকেল পেয়েছে, ইউজ করেছে পুরো। না, নতুন সাইকেল বাড়ি নিয়ে যেতে পারছে না খরচ না করে। না, এগুলো কিছু লোক অপপ্রচার কিছু অপপ্রচার করছে। বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সাইকেল দেওয়া হচ্ছে, আমরা এই কথাগুলোই বারবার বলি যে মানুষের যদি ক্রয় ক্ষমতা বৃদ্ধি না হয়, মানুষ যদি চাকরি না পায়, মানুষের যদি সার্বিক উন্নতি না হয়, তাহলে মানুষ তো বিক্রি করবেই। মানুষের কাছে খাওয়ার টাকা নেই, আর ওই সাইকেল তো ব্যবহারযোগ্যও নয়, কি করবে? বিক্রি করে দিচ্ছে। মানুষের যখন সময় আসবে, মানুষ এই সরকারটাকেও বিক্রি করে দেবে। উত্তর নেই। আমি একটাই কথা এখানে বলবো যে আমার পূর্ববর্তী বক্তা যেরকম বলছিলেন যে সাইকেলও ব্যবহারের যোগ্য নয়, ক্রয় ক্ষমতা নেই, তো মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো যদি কোনো একটা সরকারের অপরাধ হয়ে থাকে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অপরাধটা করে ঠিক করেছেন। কারণ বাংলার মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে বিরোধী দলদেরকে জবাব দিয়েছে, প্রধানত বিজেপিকে তো জবাব দিয়ে। না, বিরোধী শাসক রাজনীতি এটা নয়, এটা হচ্ছে বাংলার মানুষের কথা, যে একটা প্রকল্পের জিনিস পাচ্ছে, তারপরে ব্যবহার করছে। তোমায় আমি মনে করিয়ে দিই, যে সরকারি প্রকল্পগুলো হয় না, কেউ বাড়ি থেকে টাকা নিয়ে এসে দেয় না, আমার টাকা, তোমার টাকা, ওই দাদুর টাকা, ওই কাকার টাকা, ওই জেঠুর টাকা, ওই মাসির টাকা, ওই মামার টাকা, সবার টাকা নিয়ে জড়ো করে সরকার প্রকল্প করে, বুঝতে পেরেছো? এবার সেই প্রকল্পের টাকা মাথাপিছু বরাদ্দ করছে সরকার, মুখ্যমন্ত্রী প্রকল্প করছেন, সেই টাকা ইঁদুরের গর্ত দিয়ে কোথায় চলে যাচ্ছে সরকার নজর রাখবে না? সরকার নজর সব কিছুতে রাখছে, তাহলে এটা হচ্ছে কেন? একটা জিনিস বারবার বলার জায়গায় আমরা প্রত্যেক ক্ষেত্রেই বলছি, একটা সাধারণ মানুষের মাথায় কি চলছে বা তার মেন্টালিটি কি, সেটাকে তুমি চেঞ্জ করে দিতে পারো না। কার মেন্টালিটি কি চলছে? সাধারণ যারা সাইকেলগুলো নিচ্ছে, যারা ব্যবহার করবার জন্য সাইকেলগুলোকে নিচ্ছে, তারা তো প্রথমে ব্যবহার করছে জিনিসটাকে। না, ব্যবহার করার আগেই তো আমি ক্লিয়ার করে দিই, ব্যবহার করার আগেই খরচটা করতে হচ্ছে। এবছরে সাইকেল দেওয়া হয়েছে, করোনাকালে স্কুল বন্ধ থাকাকালীনও সাইকেল দেওয়া হয়েছে, প্রকল্প বন্ধ নেই, সেটা হ্যান্ড থামস আপ, ভালো। কিন্তু বিষয়টা হচ্ছে সাইকেলটা দেওয়ার পর 1000 টাকা 500 টাকা আবারও খরচ করতে হচ্ছে সাইকেলটার পেছনে, এবং যার অন্যতম কারণ
দুর্নীতি হচ্ছে, কারণ যে ঠিকাদার সংস্থাকে দিয়ে তোমরা কাজটা করাচ্ছ তারা গুণগত মান ভালো দিচ্ছে না, সরকার যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা মানুষের কাছে যে পৌঁছচ্ছে না, সেটাই প্রশ্ন। আমি তোমাকে বলি যে এর আগে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নিয়েছে যে সবুজ সাথীর যে সাইকেলগুলো হচ্ছিল সেটা এবার থেকে পশ্চিমবঙ্গে তৈরি হবে। সেটা কবে হবে সেটা নয়, সেটা নয় সাবির আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমস্যাগুলো আত্মসমালোচনা করতে হয়, না হলে এই রাজ্যটা অন্তত তোমাদের কথায় সোনার বাংলা হবে না, তাই তো? আমি একদম শর্টে উত্তর দিয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বলছে যদি কেউ দুর্নীতির সাথে জড়িত থাকে তাকে সাসপেন্ড করে দেবো। অনেকেই দিয়েছিল, অনেকে কাটমানির নামে করেছিল, তখন দিদির সাসপেন্ড করে কি হবে? এফআইআর হয়েছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, অ্যারেস্ট হয়েছে, জেল হয়েছে, জরিমানা হয়েছে, কিছু হয়েছে, একটা গুণে দেখাও, একটা উদাহরণ দিয়ে দেখাও, একটা ঘটনার উদাহরণ দিয়ে দেখাও। প্রমাণিত দোষ তো প্রমাণিত হতে হবে। তাহলে সাসপেন্ড করছে কেন? সাইকেল চুরি সাসপেন্ড করছে কেন? আমার জানতে হবে সাসপেন্ড করছে কেন? আরে যখন প্রমাণিত হবে নিশ্চয়ই সাসপেন্ড করা হবে। প্রমাণিত কবে হবে? আরে 100% কবে হবে? তদন্ত আজকাল পরশু। আরে যখন তদন্ত প্রমাণিত হবে, এবার তারিখ পে তারিখ যখন বেরোবে, তারিখ তুমি ভালো শব্দ ইউজ করছো, তারিখ পে তারিখ। মানুষের টাকা নিয়ে নয় ছয় হবে, প্রমাণ কোথায়? সাসপেন্ড হয়ে গেল, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আমার টাকা আপনার টাকা সব নয় ছয় করে দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী তিনি প্রকল্প ঘোষণা করছেন, মানুষের স্বার্থে কাজ করার চেষ্টা করছেন ওনাদের কথা অনুযায়ী, কিন্তু মাঝখানের ওই ঘুঘুটাকে, মাঝখানে ইঁদুরের গর্তটা কোথায়? সায়ন, দেখো এইটা তো আমরা প্রায়ই শুনি এবং এটা অদ্ভুত জিনিস যে কোনো যখন দুর্নীতি করে তখন সেই দলের যে প্রধান আছে তিনি এলো বলেন দুর্নীতি হলে শাস্তি হবে। আরে ওনার সরকার, ওনার পুলিশ, ওনার প্রশাসন, উনি যদি পদক্ষেপ না নেন তাহলে পদক্ষেপটা নেবে কে? সরকারটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্ধান্ত তিনি নিচ্ছেন কিন্তু রায় দিচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গের জনতা, ঠিক আছে? তাই আমার এখানে একটাই দাবি, যে দুর্নীতির কথা ওনারা বারবার তুলে ধরার চেষ্টা করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কি যেখানে দুর্নীতি হচ্ছে সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে না? পশ্চিমবঙ্গে যে কটা নিশ্চয়ই হচ্ছে, পশ্চিমবঙ্গে যে কটা দুর্নীতি হোক বা না হোক সেখানে হাসছে। ওনাদের হাসাটাই কাজ, এখন আর বাংলায় কোনো কাজ নেই ওনাদের, এখন হাসা ছাড়া ওনাদের। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, রাজভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি কি বলছেন তারা শুনবো। রাজ্য নির্বাচন কমিশন কোনো সদুত্তর দিতে পারেননি, আর তাই জন্যে আমরা আগামীকাল রাজ্য নির্বাচন কমিশনের সাথে কথা বলবো, দেখা করব, এবং পরবর্তীকালে যেভাবে সন্ত্রাস শুরু হয়েছে আমাদের ক্যান্ডিডেটদের ওপর, মহিলাদের ওপর, আমরা কিন্তু নির্বাচন কমিশনে যাব। আর তাই রাজ্যপালকে আমরা আমাদের যে দাবি আছে, যে জ্ঞাপন আমরা দিয়েছি, সেটা আপনাদেরকে পৌঁছে দেবো। এটুকুই আজকের বলার ছিল। হ্যাঁ, আমরা তো প্রথম দিন দেখুন, যেদিন অল পার্টি মিটিং হয়েছিল সেদিনকেও বলেছিলাম কেন্দ্রীয় বাহিনী ছাড়া আপনি কিভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের জানান। গতকাল আমাদের প্রতিনিধিরা গেছিল, জমা দিয়েছে ইন রাইটিং যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন করা অসম্ভব। গতকাল যখন আমরা গেলাম লিখিত দিলাম, আর আজকে মহামহিম রাজ্যপালজিকেও দিলাম। 2013 এই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে কেন্দ্র বাহিনী আনালো। 2013 থেকে 2021-এর মধ্যে এখানে তো আইন ব্যবস্থার অবস্থা ভালো হয়নি, উন্নতি হয়নি, আরও খারাপ হয়েছে। তো যখন 2013-তে কেন্দ্র বাহিনী এলো, আর কি করে এলো? এই রাজ্য নির্বাচন কমিশন নিজে সুপ্রিম কোর্টে গিয়ে এই পদক্ষেপ নিল, আর সুপ্রিম কোর্টের অর্ডারে কেন্দ্র বাহিনী এলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মুম্বাই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 3 দিনের সফরে মুম্বাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অন রিপাবলিক বাংলায়। কমিশনে আসছি, সেটা উইথাউট প্রেজুডিস টু আওয়ার রাইটস, এটা খুব পরিষ্কার লিগ্যাল একটা ব্যাপার। আজকে অন রেকর্ড আমি বলছি, উইথাউট প্রেজুডিস টু আওয়ার রাইটস। দেখুন, যখন রাজ্যপালের কাছে কেউ যায়, রাজ্যপাল হচ্ছেন রাজ্যের প্রধান,
উনি হচ্ছেন 1 নম্বর সিটিজেন। এটা এই সরকার ওনার সরকার, ওনাকে তো আমরা কোনো লিগ্যাল এইসব দিই না। তো কিন্তু কমিশনকে আমরা এটা পরিষ্কার বলেছি উইথাউট প্রেজুডিস। আর একটা আগামীকাল যে কোর্টে যেটা হবে, হ্যাঁ নিশ্চয়ই হবে, কেন্দ্র বাহিনী নিয়েই হবে। আমি একটা অ্যাড করে দিচ্ছি সিজেরদাকে কোর্টের বিষয়। দেখুন, আপনারা দেখিয়েছিলেন যে 19 তারিখে নির্বাচন হচ্ছে, আপনাদের মাধ্যমে এসেছিল পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ায়, এবং সেটার যে সততা সেটা কোর্টে স্বীকার করেছিল নির্বাচন কমিশনারের লয়ার। তিনি স্বীকার করেছিলেন যে ভবিষ্যতে নির্বাচনের ডেট এখন আমরা ঘোষণা করব না যতদিন না অবধি এই মামলার নিষ্পত্তি হচ্ছে। এখানেই তো নির্বাচন কন্টেম্প্ট অফ কোর্ট করেছে, নির্বাচন কমিশন তো এখানে কন্টেম্প্ট অফ কোর্ট করেছেন। নির্বাচন কমিশনের লয়ার কোর্টে দাঁড়িয়ে বলছে যে আদালতে যতক্ষণ না এই মামলার কোনো নির্দেশ যায়, কোনো সুরা হয়, ততদিন নির্বাচন ঘোষণা করা হবে না। সেটা নির্বাচন কমিশনার নিজে স্বীকার করেছে। তাহলে তারপরে কি করে নির্বাচন ঘোষণা করে দেওয়া হলো, এটাও আমরা তুলব। আচ্ছা, আর এই যে বিষয় ওরা একটা ফাঁক নেওয়ার চেষ্টা করছে, আমি বলবো চেষ্টা, কিছু তো আমরা লিখিত দিইনি। কোর্টে দাঁড়িয়ে মৌখিক কথা বলা আর লিখিত দেওয়া সমান। কোর্টে যখন একজন আইনজীবী দাঁড়ান আর উনি একটা কথা বলেন, ওটা কোর্টকে লিখিত দেওয়া সমান। কি করলো? কৌশলগত। আমি একটা পরিষ্কার বলছি, তারপরের দিনে যখন কোর্টে মামলা উঠল, কমিশনের আইনজীবী আমরা দেখলাম ফটাক করে পাল্টে গেল। আইনজীবী পাল্টাতেই পারে, মানুষ পাল্টাবে, কিন্তু যে কমিশনের কাউন্সিলই থাকবে, এটাও আমরা টেক আপ করছি। আচ্ছা, রাজ্যপাল কি বললেন? রাজ্যপাল আমাদের যে দাবি দেওয়া, কারণ তার অভিজ্ঞতা আছে, তিনি রাজভবনের সামনে বিজেপির প্রতিনিধি দল তাদের পুরো ভোট নিয়ে একগুচ্ছ অভিযোগ, এবং সেই অভিযোগই তারা সংবাদ মাধ্যমের সামনে জানাচ্ছেন। রাজ্যপালের কাছে গিয়েছিলেন এবং ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আলোচনায় ফিরবো। আমি যেখানে ছিলাম, রিতমের কাছে ছিলাম। রিতম যে কথাটা বলছে, সায়ন আরেকবার শুনি, তারপর উত্তর নেব। আমি বলছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলায় যদি তুমি দুর্নীতির কথা দেখে থাকো, সেক্ষেত্রে কি মানুষজনকে ধরা হচ্ছে না? প্রশাসন কি তৎপর নয়? প্রশাসন কি তৎপর নয়? আরে দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস এখন সমার্থক শব্দ হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা এখন বলছে দুর্নীতি। তো আমরা এই সরকার যখন এসছে তখন থেকে দেখছি। আজকে দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে যে একটা সাইকেলের সামান্য পার্টস, সেখানেও দুর্নীতি হচ্ছে। এবার তো মানুষের পকেটে পকেটে, জামা কাপড়ে, সব জায়গায় দুর্নীতি ঢুকে যাবে। সব জায়গায় দুর্নীতি ঢুকে যাবে? কোথায়? পকেটে ঢুকে যাবে বলছে। সাবির ঢুকে যায় পকেটে? আরে শুনুন না, বিজয় মালিয়া টাকা নিয়ে চলে গেল, আর ললিত মোদি টাকা নিয়ে চলে গেল, ওদের তো তদন্ত এখনো হয়নি। আদানি, এগুলো উত্তর সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি, উনি চৌকিদার হয়ে বসে আছেন, সবাই একের পর এক চোর পালিয়ে যাচ্ছে। তার উত্তর আসল ঘোটালা তো সেন্ট্রাল থেকে করছে, বাংলায় তো অ্যাকশন নেওয়া হচ্ছে। সাইকেলটার জন্য না, সাইকেলে কোনো হয়নি, এটা মিথ্যে কথা। দু একটা আমি বলছি, যারা আছে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবেন, কোথায় না কোথায় বেরিয়ে যাবে। একদম 100% নেই। না, ব্যাপারটা হচ্ছে যে কোনো এখন বাংলায় তুমি সামান্য একটা যে কোনো জিনিস কিনতে যাও, সেখানে দুর্নীতি প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে সরকারে। আমরা বারবার বলছি যে দুর্নীতিমুক্ত প্রশাসন করুন। ওনারা বলছেন সাইকেল নিয়ে যে দুর্নীতি হবে, তো এটা এসছে ফাঁসানোর চেষ্টা করছে বারবার বিরোধীরা। আমি এটাই বলবো, উদ্দেশ্য। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দলের একজন সুপ্রিমো মুখ্যমন্ত্রী, তিনি কেন বলছেন যে দুর্নীতি হলে শাস্তি হবে? তাহলে তো বলার দরকার নেই। যদি দুর্নীতি হচ্ছে, অবশ্যই হচ্ছে, মানুষ জানছে এখন দুর্নীতি হচ্ছে, মানুষ জানছে দুর্নীতি হচ্ছে, কিন্তু তৃণমূলের স্পোকপারসনদের একটাই দাবি, দুর্নীতি হচ্ছে না, সমস্ত কাজ ঠিকঠাক হচ্ছে। এবং এইগুলো এক আধটা ঘটনা, যে ঘটনা সব জায়গায় হচ্ছে না। কিন্তু এখানেই প্রশ্ন, একাধিক প্রশ্ন উঠে আসছে। একাধিক প্রশ্ন নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে এলাম বিরতির পর ফিরে এসে আমার একটাই কথা, একটাই প্রশ্ন। সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার সব একাধিক প্রকল্পে কেন অভিযোগটাই উঠে আসছে? ছবি বলেছে শেষ কথা। স্বাস্থ্য সাথী নিয়ে একাধিক খবর আমাদের করতে হয়েছে, আমরা করেছি, সে খবর আমরা মানুষকে দেখিয়েছি। আজ সবুজ সাথী,
সেখানেও একগুচ্ছ অভিযোগ উঠে আসছে। সামনের কাছে একটা প্রশ্ন, যে এই মাঝখানের ভূতগুলো কারা? যদি দুর্নীতির না হয়ে থাকে, দুর্নীতির কথা কেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী নিজে বলছেন? যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? প্রথমত জটা প্রকল্পের আপনি নাম বললেন, সব প্রকল্প ঐতিহাসিক। এটা হাততালি দাও। শুনুন, সবগুলো বিশ্বের বাজারে এগুলোকে সম্মান দেওয়া হয়েছে। সেলিব্রেট করছো তো তোমরা? কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী, ছাত্রশ্রী, স্বাস্থ্যসাথী, সব কিছু, এখন লক্ষ্মীর ভাণ্ডার, সবগুলো যে অভিযোগ সব মিথ্যে অভিযোগ। কিছু লোক ইচ্ছাকৃতভাবে বিরোধীদের চক্রান্ত, আমাদের রাজ্য সরকারকে মমতা ব্যানার্জির ছবি খারাপ করার চক্রান্ত। সাধারণ মানুষ, আমি হাজার হাজার মানুষ দেখিয়ে দেবো যারা এই থেকে লাভ পেয়েছে এবং মমতা ব্যানার্জিকে আশীর্বাদও দিয়েছে 2021-এ। এবার কলকাতা পৌরসভায় প্রকল্প তো লাভ পাওয়ার জন্যই, প্রকল্প লাভ পাওয়ার জন্যই, তোমার টাকা আমার টাকা নিয়ে প্রকল্প হচ্ছে লাভ পাওয়ার জন্য, গরিব মানুষ প্রান্তিক মানুষদের জন্য প্রকল্প হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা তুমি এখনো পর্যন্ত বুঝতে পারছো না যে সেখানে যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতির আখড়া হয়ে গিয়েছে। দুর্নীতি হয়নি কোনো হয়, তাহলে এই সাধারণ মানুষগুলো মিথ্যে কথা বলছে। আমি তো বললাম কিছু আপনি যা তদন্ত করবেন, তদন্ত করে ব্যাকগ্রাউন্ডটা দেখবেন। কোন তদন্ত কে করবে? আমরা তদন্ত করব। প্রশাসন কবে করবে? কবে করবে? 1 বছর, 2 বছর, 5 বছর, 3 বছর? যে রেশন কার্ড পায়নি 10 দিনের মধ্যে পাবে, আপনার চ্যানেলে 5 দিনের মধ্যে পেয়েছে। আজকে আপনি সাইকেলে অভিযোগ করছেন, দেখুন 2-3 দিনের মধ্যে তদন্ত হয়ে জানা যাবে কি ব্যাপার। আপনাদের বলে রাখি, সাবিরের কাছে যা যা আপনাদের অভিযোগ থাকবেন, সাবিরের আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। আমি দিয়ে দিই, আমি এখনই দিয়ে দিই। সাবির না, প্লিজ 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 প্লিজ, না যদি 5 দিনের মধ্যে সুরা হয়ে যায়, তোমার কোনো অভিযোগ রয়েছে? আমি বলবো অবশ্যই, আমি সাবিরদার নাম্বারটা নিয়ে রাখছি, সাবিরদাকে অবশ্যই জানাবো যে কোনো প্রয়োজন হলে। বিরোধিতা করা মানে অভিযোগ করতেই পারে। না ওরা অভিযোগ করছে না, সাধারণ মানুষ অভিযোগ। কোনো অভিযোগ নেই, আমি হাজার হাজার মানুষকে দেখিয়ে দেবো। এর মধ্যে প্রীতম দত্ত এসে পৌঁছে গিয়েছে, অনেক দূর থেকে আসছে। প্রীতম দত্ত গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে প্রীতম দত্তের কাছে আমার একটাই অভিযোগ থাকবে, অনেকক্ষণ পরে পৌঁছেছে প্রীতম দত্ত। কিন্তু একটা কথা, এত প্রকল্প হচ্ছে, তোমরা দুর্নাম করছো সরকারের, কিন্তু সাধারণ মানুষ বলছেন সেখানে কাটমানির অভিযোগ উঠছে, দুর্নীতির অভিযোগ উঠছে। সাবির বলছে যা অভিযোগ উঠবে 5 দিনের মধ্যে ব্যবস্থা। সাবিরের ফোন নাম্বারটা তুমি একটু দিয়ে দাও। ফোন নাম্বার দেবো, তার আগে বলছি যে তোমাদের সবুজ সাথী সাইকেল দেখাচ্ছিলে না আমাদের ইলেকশনের সময়, বিরোধী দলনেতা, এই সবুজ সাথী সাইকেলটা কোন পরিবারের এই সাইকেলগুলো দান করছে, মানে কোন পরিবারের থেকে টেন্ডারগুলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি কিনছে, মমতা ব্যানার্জির কোন আত্মীয়র থেকে, সেগুলো আমরা বড় বড় করে দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে এই সবুজ সাথী সাইকেল করে কার লাভ হচ্ছে। এটা অ্যাকচুয়ালি সবুজ সাথী সাইকেল করে ওই বাচ্চাদের এদের কোনো লাভ হচ্ছে না। এই সবুজ সাথী সাইকেল করে টেন্ডারে যে কোটি কোটি টাকা নয়-ছয় হচ্ছে, এটা কোন পরিবারে যাচ্ছে তা নিয়ে তদন্ত চলছে। তা নিয়ে আমাদের বিরোধী দলনেতা বড় বড় করে দেখিয়ে দিয়েছিল, তোমাদের স্টেজ করে মাইকে নাম ধরে বলে দিয়েছিল, সেই নামগুলো আমি বলতে চাইছি। এই প্রকল্পের টাকা তোমার টাকা, আমার টাকা, এই কাকার টাকা, মামার টাকা, জেঠুর টাকা, সবার টাকা। সেই টাকা তো অ্যাকচুয়ালি কি জানো, অ্যাকচুয়ালি সন্তু, আমি তোমাকে বলছি, এই টাকাগুলো না বেসিক্যালি সব সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা। SC/ST কমিশনের বাচ্চাদের বা SC/ST কমিশনের আওতায় উন্নতর জন্য যে ভারত সরকার যে টাকা দেয়, সেই টাকাগুলোকে আজকে খরচা করছে এইসব জায়গায়। এরকম অনেক কিছু ভারত সরকার দিচ্ছে একদিক, মানে কিছু অন্য কিছু প্রকল্পের জন্য টাকা, আর সেটা খরচা হচ্ছে অন্য খাতে। তার কারণ হচ্ছে আজকে এই সরকারটা দেউলিয়া হয়ে গেছে। কেন্দ্র তো তোমরা রয়েছে, ব্যবস্থা নিচ্ছ না? ব্যবস্থা তার কারণ হচ্ছে ফেডারেল স্ট্রাকচারে কিছু জিনিস করা যায়, যে আমরা দেখো ব্যবস্থা কীভাবে নেব, 5 লাখ কোটি টাকা দেনা হয়ে গেছে, আমরা করতে পারছি না। আমরা ওনাদের বারবার বলছি যে আপনারা নিজেদের খরচা কমান এবং আয় বাড়ান, ওনারা কিছু করছেন না। আমরা পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিয়েছি, ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারাও দাম কমান, ওনারা কমাচ্ছেন না। তো এগুলো কিছু জোর জবরদস্তি করে হয় না, আমরা রিকোয়েস্ট করতে পারি। আমরা ওটা গভর্নমেন্ট, ওনারা ওটা গভর্নমেন্ট ফেডারেল স্ট্রাকচারে কোনো কিছু অর্ডারে হয় না, এটা রিকোয়েস্ট করে হয়। আমরা বারবার কাদের লাভ হচ্ছে, কাদের লাভ? এই প্রকল্প থেকে গ্রাম বাংলার হাজার হাজার গ্রাম বাংলার চাষি কৃষকদের লাভ হয়েছে, আমাদের দরিদ্র মানুষদের, সংখ্যালঘুদের লাভ হয়েছে, দলিতদের লাভ হয়েছে, সবাই লাভ হয়েছে। কৃষকদের লাভ হলে, চাষি কৃষকদের লাভ হলে যে কৃষক নিধি সম্মান যোজনার যে টাকাটা, সেই টাকাটা কেন চাষিদের কাছে গিয়ে পৌঁছলো না? আজকে কেন তোমার ওই সিঙ্গুরে আজকে ঘাস উঠে গেল? আজকে যে সেখানে চাষির জন্য কিছু হচ্ছে না। সবচেয়ে সহায়ক মূল্য সবচেয়ে কম এই ভারতবর্ষে, সবচেয়ে ধানের সহায়ক মূল্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট দেওয়া হয়, তার থেকে অনেক কম টাকা কৃষকরা পায়। যে প্রসঙ্গ প্রীতম তুলছে, আমি সেই প্রসঙ্গ দিয়ে অনুষ্ঠানটা শেষ করব। আজকে হাইকোর্টের একটি খবর দিয়ে আমি শেষ করব, সহায়ক মূল্য কৃষক পরিবারের সন্তান, তাই এই খবরটা দিয়ে আমি অনুষ্ঠানটা শেষ করব।
এই বছর চাষিদের শস্য পিছু ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে কি? রিপোর্ট তলব করেছে হাইকোর্ট ইতিমধ্যে। রিপোর্ট তলব করা হয়েছে যেই ধান ইতিমধ্যে কৃষক পরিবারের বাড়িগুলিতে উঠেছে সেই ধান বিক্রি করার জন্য ন্যায্য মূল্য দিচ্ছে কি জানতে চেয়েছে হাইকোর্ট। কিন্তু এ রাজ্যের দাঁড়িয়ে যখন একের পর এক প্রকল্প হচ্ছে, নদিয়ার যে ছবি উঠে এসেছে সার্বিকভাবে গোটা রাজ্যে একই ছবি। আমিও ছাত্র ছিলাম, আমিও স্কুলে পড়তাম। হ্যাঁ, আমরা হয়তো সেই সময় সাইকেল পাইনি, কিন্তু আমরা স্কুল থেকে বেরোনোর পর আমার ভাই বোন সবাই সেই প্রকল্পে অনেকেই লাভবান হয়েছেন, কিন্তু সাইকেল বাড়িতে সরাসরি চালিয়ে আনতে পারেননি। আজকে নদিয়ার যে ছবিটা উঠে এলো সেই ছবিটা এখানেই শেষ করছি। হচ্ছে এটা কি বিরতির পর দেখুন হচ্ছে এটা কি ব্রেকিং সেগমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধিবিনায়কের মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ের উদ্দেশ্যে যাওয়ার আগেই তিনি জানিয়েছিলেন যে গিয়েই তিনি সিদ্ধিবিনায়ক মন্দিরে যাবেন। সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়কের মন্দিরে। সিদ্ধিবিনায়ক মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিচ্ছেন। মুম্বাই পৌঁছেই চলে যান সিদ্ধিবিনায়কের মন্দিরে পুজো দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের মুম্বাই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি রওনা দেওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে তিনি বলেছিলেন পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ে পৌঁছে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। 3 দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধিবিনায়কের মূর্তি
একগুচ্ছ কর্মসূচি নিয়ে মুম্বাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধিবিনায়ক মন্দিরে আগে তিনি জানিয়েছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুম্বাই পৌঁছেই পুজো দেবেন, সেই মতো পুজো সারলেন সিদ্ধিবিনায়ক মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি ধরা পড়েছে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া রাজ্যে পুরো নির্বাচন নয়, আদালতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সওয়াল করবে বিজেপি। আবেদন জানানো হয়েছে রাজ্যপালের কাছে, এমনটাই বলেছেন আজকে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন বিজেপি নেতা শুনব। 2013 এই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে কেন্দ্র বাহিনী আনালো। 2013 থেকে 2021-এর মধ্যে এখানে তো আইন ব্যবস্থার অবস্থা ভালো হয়নি, উন্নতি হয়নি, আরও খারাপ হয়েছে। आने का मौका नहीं मिला। ये दफे मेरे को प्लान था कि हम सिद्धिविनायक मंदिर में जरूर जाएंगे, कि हमारा घर में भी गणपति पूजा होता है और हमारा में भी बंगाल में भी बहुत सारे गणपति पूजा अभी होता है। अरे बाबा ओ दादा का जो आदेश दिया चेयरमैन ट्रस्टी का मैं आभारी हूँ और ट्रस्टी मेंबर का आभारी हूँ। जो पंडित लोगों ने हैं, गुरुजी लोगों ने हैं, मैं भी आभारी हूँ और महाराष्ट्र गवर्नमेंट का आभारी हूँ। उद्धव जी भी अच्छा हो जाए, मैं इसके लिए प्रे करने के लिए, सबके लिए प्रे करने के लिए, आशीर्वाद लेने के लिए मैं आए थे। मेरे को बहुत अच्छा लगा कि इतना अच्छा से ये लोगों ने मेरे को दर्शन करने का बंदोबस्त कर दिया। आई एम रियली हैप्पी। जय मराठा एंड जय बांग्ला। दीदी दीदी इधर दीदी इधर 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 দেখা যাবে না এখানে কেন ब्लॉक हो रहा है, ब्लॉक हो रहा है, ये ब्लॉक हो रहा है, ये साइड মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিচ্ছেন। সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে তিনি খুব খুশি হয়েছেন এমনটাও জানালেন। সুশৃঙ্খলভাবে সিদ্ধিবিনায়ক মন্দিরে তিনি পুজো দিতে পেরেছেন, পুজো দিয়ে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধব ঠাকরের দ্রুত আরোগ্য কামনা করলেন তিনি। আদিত্য ঠাকরের সঙ্গে তার বৈঠকও রয়েছে, আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে এই মন্দিরে আসার সুযোগ হয়নি তার, এবং সকলের জন্য আশীর্বাদ নিয়েছেন তিনি, এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের রাজ্য গণেশ পুজো হয়, কিন্তু এখানে আসার ইচ্ছে তার অনেকদিন আগে থেকেই ছিল। পুজো দিয়ে খুশি হয়েছেন তিনি, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার খবরের দিকে আমরা নজর রাখব। গৃহবধূকে গায়ে আগুন দিয়ে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুর শাশুড়িকে 12 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে কারাদণ্ডের সাজা ঘোষণা। 2016 সালের 23শে ফেব্রুয়ারি মৃত্যু হয় ওই গৃহবধূর। এরপরে গৃহবধূকে গায়ে আগুন দিয়ে খুনের অভিযোগে স্বামী সহ শ্বশুর শাশুড়িকে 12 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত।
মৃতার বাবার অভিযোগের ভিত্তিতেই কারাদণ্ডের সাজা ঘোষণা। ঘটনাটি ঘটেছিল 2016 সালের 23শে ফেব্রুয়ারি। এদিকে ফের বঞ্চনার শিকার পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিক পাশ করেও মিলছে না সাঁওতালি মিডিয়ামে ডিগ্রি কোর্সের সুযোগ। ফের বঞ্চনার শিকার পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিক পাশ করেও মিলছে না সাঁওতালি মিডিয়ামে ডিগ্রি কোর্সের সুযোগ। প্রতিবাদে বিকেল থেকে বহরমপুর জেলা শাসকের দপ্তরের সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। দেখতে পাচ্ছেন সেই ছবি। ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। ইন্দ্রাশিস, কি বলছে পড়ুয়ারা, তাদের দাবি কি? দেখো শ্রাবণী, তাদের মূলত একটাই দাবি যে সাঁওতালি ভাষায় তারা এতদিন থেকে পড়াশোনা করে এসেছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও তারা দিয়েছে সাঁওতালি ভাষাতেই। কিন্তু তারপরে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে তারা যখন কলেজে ভর্তি হতে যাচ্ছে তখন কিন্তু এই সাঁওতালি ভাষা নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা বিড়ম্বনা তৈরি হচ্ছে এবং কলেজ কর্তৃপক্ষ কার্যত তাদের যেটা জানিয়ে দিয়েছে যে সাঁওতালি ভাষায় ডিগ্রি কোর্সে কোনো রকম পরিকাঠামো কিন্তু মুর্শিদাবাদ জেলায় নেই। এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন পড়ুয়ারা এবং সেই দাবিতেই আজকে জেলা শাসকের দপ্তরের সামনে কার্যত মাটিতে বসে পড়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দীর্ঘক্ষণ সেই বিক্ষোভ চলে। পরে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন পড়ুয়ারা এবং আগামীকালকে আবারও তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। সব নিয়ে এই সমস্ত পড়ুয়ারা যারা সাঁওতালি ভাষা। আপাতত তোমাকে ধন্যবাদ ইন্দ্রাশিস, আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। বাঁকুড়ার আরো একটি খবরের দিকে আমরা নজর রাখবো। আরো একটি ব্রেকিং নিউজ। বাঁকুড়ার ঘরের ভেতর থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার। বাঁকুড়ার সোনামুখীর বন্দলহাটির ঘটনা। স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার। মেঝেতে পড়েছিল গৃহবধূর দেহ। মহিলার মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছে এমনটাই অনুমান পুলিশের। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। আর একটি ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো। 4টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো বোথাবাড়ি থানার পুলিশ। উদ্ধার হয়েছে 3টি 7mm পিস্তল, একটি পাইপ গান, 7টি ম্যাগাজিন এবং 20 রাউন্ড কার্তুজ। ধৃত যুবকের নাম সফিকুল ইসলাম। কালিয়াচক থানা এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই যুবক অস্ত্রের কারবার করত। কোথায় অস্ত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মালদহ মুর্শিদাবাদ থেকে একসঙ্গে উদ্ধার আগ্নেয়াস্ত্র। আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দুটো ছবি। মালদহ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং মুর্শিদাবাদ থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে একই সঙ্গে। মালদহ থেকে এবং মুর্শিদাবাদ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। মুর্শিদাবাদ এবং মালদা দুটি জেলা থেকে একই সঙ্গে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। হচ্ছে টাকির ব্রেকিং সেগমেন্ট এই পর্যন্তই।